কুহুকিনী ও কালচক্র থার্ড পার্ট। নিষিদ্ধ ঘর। ভোরের আলো যখন জানলার খড়খড়ি ভেদ করে অদৃশ্যে চোখে মুখে পড়ল, তখন তার ঘুম ভাঙল। কাল রাতে সেই গা ছমছমে পরিবেশটা এখন আর নেই। সকালের রোদ মায়াগড়ের পুরনো দালাল কোঠার ওপর পড়তেই জায়গাটাকে বেশ মনোরম লাগছে। জানলার বাইরে শিউলি গাছের তলায় একরাশ ফুল পড়ে আছে। অদৃশ বিছানা ছেড়ে উঠল। কাল রাতের ঘটনাটা কি স্বপ্ন ছিল? সে বালিশের পাশে তাকালো। না, স্বপ্ন নয়। মেহগনি কাঠের টেবিলের ওপর সেই শুকনো বেলপাতাটা এখনো পড়ে আছে। দিনের আলোয় পাতাটাকে আরো রহস্যময় লাগছে। পাতার গায়ে সিঁদুর দিয়ে আঁকা সেই ত্রিনয়ন চিহ্নটা যেন তার দিকেই তাকিয়ে আছে। অদৃশ সাবধানে পাতাটা তার ডায়েরির ভাঁজে রেখে দিল। আপাতত এই নিয়ে কাউকে কিছু বলা যাবে না। স্নান সেরে নিচে নামতেই দেখা গেল সূর্যশঙ্কর রায়চৌধুরী ডাইনিং টেবিলে বসে আছেন। সকালের জলখাবার সাজানো, লুচি, আলুর দম আর গরম জিলিপি। ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে সূর্যশঙ্কর জানলার বাইরের বাগানের দিকে তাকিয়েছিলেন। অদৃশকে দেখে তিনি হুইল চেয়ারটা ঘোরালেন। সুপ্রভাত অদৃশ বাবু, কাল রাতে ঘুম হয়েছে তো? সূর্যশঙ্কর গলায় একটা প্রচ্ছন্ন কৌতুক। অদৃশ একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ ভালোই, তবে জায়গাটা বড্ড নিঝুম। নিঝুম বলেই তো শান্তি, আবার নিঝুম বলেই বিপদ। সূর্যশঙ্কর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, খেয়ে নিন, আজ আমাদের অনেক কাজ। আপনাকে সেই নিষিদ্ধ ঘর দেখাতে নিয়ে যাব। খাওয়া শেষ করে সূর্যশঙ্কর হুইল চেয়ার চালিয়ে অদৃশকে বাড়ির পশ্চিম দিকের একটা অংশের দিকে নিয়ে গেলেন। এদিকের বারান্দায় ধুলোর আস্তরণ একটু বেশি, দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে। একটা বিশাল ভারী মেহগনি কাঠের দরজার সামনে এসে তারা থামলেন। দরজায় পিতলের কাজ করা আর একটা বড় তালা ঝুলছে। সূর্যশঙ্কর নিজের গলা থেকে একটা চাবি বের করলেন। তালা খোলার সময় একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝলক ভ্যাপসা গন্ধ অদৃশের নাকে এলো। গন্ধটা পুরনো কাগজ, ন্যাপথলিন আর পোড়া মোমের অদ্ভুত মিশ্রণ। ঘরটা বিশাল, ওপরে ভেন্টিলেটর দিয়ে সামান্য যে আলো আসছে তাতে দেখা যাচ্ছে ঘর ভর্তি আলমারি, কাচের শোকেসে সাজানো আছে নানান অদ্ভুত জিনিস। তারও কারো মাথার খুলি, পুরনো আমলের তলোয়ার, তিব্বতী বাদ্যযন্ত্র আর অজস্র পুঁথি। ইনি আমার প্রপিতামহ রাজা মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। সূর্যশঙ্কর দেওয়ালের এক তৈলচিত্রের দিকে ইশারা করে বললেন। ছবিতে এক সুপুরুষ ব্যক্তি রাজপোশাকে দাঁড়িয়ে, কিন্তু তার চোখের দৃষ্টি বড়ই নিষ্ঠুর। হাতে ধরা একটা অদ্ভুত দর্শন লাঠি, যার মাথায় একটা সাপের ফণা। সূর্যশঙ্কর বললেন, ইনি এই লাইব্রেরি তৈরি করেছিলেন। তন্ত্র সাধনায় তার খুব আগ্রহ ছিল। আর এই তিনি টেবিলের ওপর রাখা একটা মখমলের লাল কাপড়ে মোড়া বাক্সের দিকে হাত বাড়ালেন। আর এই হলো ছায়াপুঁথি। অদৃশ ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে গেল। হৃৎস্পন্দনটা একটু বেড়ে গেছে তার। প্রত্নতাত্ত্বিক হিসেবে সে অনেক পুরনো পুঁথি দেখেছে, কিন্তু এটার মধ্যে এমন কিছু একটা আছে যা তাকে চুম্বকের মতো টানছে। সূর্যশঙ্কর লাল কাপড়টা সরালেন। ভেতরে একটা কালো রঙের কাঠের বাক্স, তার উপর রূপোর কাজ করা। ডালা খুলতেই বেরিয়ে এলো পুঁথিটা। অদৃশ অবাক হয়ে গেল। সাধারণত পুঁথি তাল পাতা বা তুলট কাগজে লেখা হয়, কিন্তু এটা তা নয়। এর পাতা খুব পাতলা, চামড়ার মতো। রংটা তামাটে,
আর অক্ষরগুলো কালচে লাল রঙের। এটা কিসের তৈরি? অদৃশ অস্ফুটে জিজ্ঞেস করল। শোনা যায় এটা মানুষের চামড়ার তৈরি, আর কালি হিসেবে ব্যবহার করা হয়েছে তান্ত্রিকের রক্ত। সূর্যশঙ্কর নীরবে গলায় বললেন, অবশ্যই এসব লোককথা হতে পারে। আপনি বিজ্ঞানমনস্ক মানুষ, আপনার এসব বিশ্বাস করার কথাই নয়। অদৃশ গ্লাভস পরে সাবধানে প্রতিটা স্পর্শ করল। ছ্যাঁক করে উঠল তার আঙুলের ডগাটা। মনে হলো যেন বরফের মতো ঠান্ডা কিছু ছুঁয়েছে। একটা বিদ্যুৎ প্রবাহ যেন তার শরীর দিয়ে বয়ে গেল। সে চমকে হাত সরিয়ে নিল। না, কি হলো? কি হলো? সূর্যশঙ্কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। না, কিছু না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বোধ হয়। অদৃশ সামনে নিল। সে পাতা উল্টাতে শুরু করলো। লিপিগুলো খুব জটিল। ব্রাহ্মী লিপির সাথে কিছু একটা মিল আছে, কিন্তু মাঝে মাঝে এমন সব জ্যামিতিক নকশা বা যন্ত্র আঁকা আছে যা সে আগে কখনো দেখেনি। তবে আশ্চর্যের বিষয়, অক্ষরগুলো তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে, যেন সে এই ভাষা জানে না কিন্তু অনুভব করতে পারছে। কমেন্টে যদি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব দুটোই করিয়ে দিবেন।